অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে, যখন ছাত্র আন্দোলন শুরু হয়, এই উপদেষ্টাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন বাদে আর কোনো উপদেষ্টা কি সেই সময় ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল? তখন কি কেউ বলেছিল যে ছাত্ররা যে আন্দোলনটা করছে এটা যৌক্তিক আন্দোলন, তোমরা ছাত্রদের বুকে আর একটাও গুলি চালাতে পারবে না, আমরা ছাত্রদের এই দাবির পক্ষে আছি? ছাত্রদের সাথে দাবির পক্ষে সংহতি জানিয়ে কয়জন উপদেষ্টা তখন নেমে এসেছিল? আসে নাই। তারা কিন্তু সেই সরকারের আমলে মুখে কুলু পেটেছিল। ছাত্রদেরকে গুলি করা হচ্ছে, ছাত্রদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, অথচ তারা কিন্তু একটাও কথা বলে নাই। সেই সমস্ত মানুষ এখন উপদেষ্টা, আর যারা উপদেষ্টা হওয়ার যোগ্য তাদেরকে এই গভর্নমেন্ট ভ্যালুই দিল না। এটা খুবই দুঃখজনক এবং এই সরকারের জনপ্রিয়তা হারানোর অন্যতম একটি কারণ। আমরা দেখতে পাই যে ছাত্র আন্দোলনের সময় যারা সবচাইতে জোরালো ভূমিকা রেখেছিল তারাই হচ্ছে এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হওয়ার যোগ্য। তার মধ্যে একজন যোগ্য উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান। তিনি শুরু থেকে ছাত্রদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে, স্পেশাল লাইভ অনুষ্ঠান করে, বিভিন্ন গেস্টকে সেখানে সংযুক্ত করে এবং তিনি তার পত্রিকায়, যেটা অনলাইন ভার্সন ছিল, সেখানে প্রতিনিয়ত তিনি ছাত্রদের পক্ষে লিখেছেন। কোথায় ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, পুলিশ কিভাবে তাদের উপর টর্চার করেছে, এভরিথিং ডক্টর মাহমুদুর রহমান ছাত্রদের পক্ষে করেছে। অথচ এই মাহমুদুর রহমানের চাইতে অনেক অযোগ্য লোককে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হলো, অথচ মাহমুদুর রহমানকে বাছাই করা হলো না। আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারে যদি মাহমুদুর রহমানের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জায়গা দেওয়া হতো, তাহলে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট এটা অনেক জনপ্রিয়তার শিখরে কিন্তু পৌঁছে যেত। ছাত্র আন্দোলনের সময় অনলাইনের মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে জোরালো ভূমিকা সহ একটা ব্যাপক জনমত ছাত্রদের পক্ষে যিনি গঠন করেছিলেন তিনি হলেন পিনাকি ভট্টাচার্য। তিনি ছাত্রদেরকে কিভাবে আন্দোলন করতে হবে, কোন কোন পয়েন্টে অবস্থান নিতে হবে, ছাত্রদেরকে খাবার দিতে হবে, ঢাকাবাসীকে আহ্বান জানিয়েছিল। ছাত্রদের জন্য ফ্রি উন্মুক্ত ওয়াইফাই করে দেওয়ার জন্য পিনাকি আহ্বান জানিয়েছিল এবং ছাত্রদের উপরে যারা চোখ রাঙিয়েছিল সেই সমস্ত অফিসারদেরকে তিনি দেখে নেওয়ার মতো কথা বলেছিলেন, হুমকি ধামকি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। কোনো ছাত্রের বুকে যারা গুলি চালিয়েছে, যারা ছাত্রদের এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে, তাদেরকে ধরে ধরে স্পেশাল এপিসোড বানিয়েছে পিনাকি ভট্টাচার্য। এই আন্দোলনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ওতপ্রোতভাবে ছাত্রদের পক্ষে জনমত গঠন করার জন্য সবচাইতে জোরালো ভূমিকা পালন করেছিল এই পিনাকি ভট্টাচার্য। অথচ এই পিনাকি ভট্টাচার্য, উপদেষ্টার কথা বাদ দিলাম, তিনি কিন্তু একজন যোগ্য এলিজিবল পারসন উপদেষ্টা হওয়ার জন্য। তার নামে যে মামলাটা আছে এই মামলাটা এখনো পর্যন্ত খারিজ করা হয় নাই। তাকে সসম্মানে দেশে আসারও কোনো ব্যবস্থা করা হয় নাই। এটা কাদের সরকার? আমরা যে বলতেছি এটা ছাত্রদের সরকার, ছাত্র জনতার সরকার। তো ছাত্র জনতার যদি এটা সরকার হয়ে থাকে, তাহলে ছাত্র জনতার আন্দোলনকে যারা জনমত গঠন করলো সেই পিনাকি ভট্টাচার্যের মামলাকে এখনো খারিজ হয় না কেন? পিনাকি ভট্টাচার্য এখনো দেশে আসতে পারে না কেন? এই রকম গুণী মানুষদেরকে অবহেলা করার কারণে, যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে না বসার কারণে এই সরকার কিন্তু ক্রমান্বয়ে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। যদি পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হতো, তিনি অনেক সিস্টেমে তার যে মেধাশক্তি, তার মেধাশক্তি দিয়ে এই সরকারকে তো জনপ্রিয়তা করতোই এবং ছাত্র জনতার কাছে বর্তমান ডক্টর ইউনূস সরকারকে মানে অত্যন্ত একটা ইতিহাসের পাতায় নাম লেখার মতো একটা জনপ্রিয় একটা সরকার গঠন করার জন্য যে ভূমিকা দরকার সেটা পিনাকি ভট্টাচার্য কিন্তু করত। তো খুবই আফসোস যে পিনাকি ভট্টাচার্যের মতো একজন ট্যালেন্ট, এই ট্যালেন্টের মূল্যায়ন আমরা করতে পারলাম না। এরপর ছাত্র জনতার পক্ষে আরেকজন জোরালো ভূমিকা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তো এই সাংবাদিক ইলিয়াস তিনি শুরু থেকেই 21 অনুষ্ঠান চোখের মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা অর্জন করেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে যে সাংবাদিক ইলিয়াস কোনো পাঁচটা সাংবাদিক না। তিনি এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো দলের পক্ষে কিন্তু কথা বলে নাই। এর আগে তিনি কথা বলতেন আওয়ামী লীগের বিরুদ্ধে। অনেক মানুষ মনে করত যে সাংবাদিক ইলিয়াস হয়তো বিএনপি করে,
পক্ষান্তরে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি যখন বলল যে রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না, এরপরে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি মাথার উপর থেকে সরানো যাবে না, এই কথার প্রতিবাদে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছিল সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস। জোরালো কণ্ঠে বিএনপির বিপক্ষে তিনি কিন্তু কথা বলেছেন। বিএনপি যেখানে যেখানে ভুল করেছে সেখানে সেখানে শক্ত অবস্থান নিয়েছে সাংবাদিক ইলিয়াস। অর্থাৎ আওয়ামী লীগের আমলে যেভাবে তিনটি এন্টি আওয়ামী লীগ ভাবে যেভাবে তিনি অবস্থান নিয়েছিল বিএনপির পক্ষে ঠিক তেমন। আমরা বলতে পারি যে সাংবাদিক ইলিয়াস একজন দেশপ্রেমিক একজন সাংবাদিক। তিনি কোনো দলের কথা কোনো গোষ্ঠীর কথা কিন্তু কোনো সময় চিন্তা করে না, তিনি সবসময় চিন্তা করে দেশের কথা, দেশের মানুষের কথা। তো আমাদের যে তথ্য মন্ত্রণালয় আছে এই জায়গাতে উপদেষ্টা পদে যদি এই সাংবাদিক ইলিয়াসকে বসানো যেত, আমার মনে হয় যে তিনি সবচাইতে ভালো করতে পারতেন। এই সাংবাদিক জগতে কারা কারা করাপ্টেড, কোথায় কোথায় লেনদেন হয়, কোথায় কোথায় সংবাদ ধামাচাপা পড়ে, এই বিষয়গুলো সব ইলিয়াসের নখদর্পণে। তো সুতরাং এই জায়গাটা জঞ্জাল মুক্ত করার জন্য ইলিয়াসের থেকে বেটার কাউকে আপাতত দেখা যায় না। যদি আমরা বাংলাদেশে 5 থেকে 10 জন বেটার সাংবাদিকের কথা বেটার লিস্ট করি, সাংবাদিক ইলিয়াস তার মধ্যে কিন্তু একজন অন্যতম সাংবাদিক। তিনি চাইলেই খুব আরাম আয়েসে আওয়ামী লীগের সাথে আতাত করে কম্প্রোমাইজ করে, আমি মনে আগের ভিডিওতে বলছিলাম যে এরকম ঢাকাতে 2-5টা ফ্ল্যাট 2-5টা গাড়ি করা ইলিয়াসের পক্ষে কোনো ব্যাপারই ছিল না। শুধুমাত্র তার নীতি নৈতিকতাকে বিসর্জন দেবে না বিধায় তিনি নিজের জীবন রিস্ক নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে। তো এইরকম একটা মানুষকে যদি আমরা মূল্যায়ন না করি, সত্যিকার অর্থেই আমাদের দেশ অনেকটাই পিছিয়ে যাবে। এরপরে ছাত্রদের ওই আন্দোলনে অন্যান্য উপদেষ্টা কতটুকু অবদান রেখেছিল সেটা আমরা খুব ভালো করে দেখেছি। আমি শুরুতে যেটা বললাম যে ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুজন ব্যক্তি ছাড়া আর কোনো উপদেষ্টাকে সেই সময় আমি কথা বলতে দেখিনি, আমরা দেখি নাই কথা বলেছে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর তিনি হলেন আসিফ মাহতাব। তো তিনি যেভাবে ছাত্রদের পক্ষে কথা বলে সেই সময় তিনি অ্যারেস্ট হয়েছেন সেই সরকারের আমলে, এটা কম কথা না। যে ছাত্ররা যে আন্দোলন করতেছে সেই সময় বাংলাদেশের সবচাইতে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, যারা শিক্ষক ছিল, ছাত্রদের এই দুঃসময় একজনও কিন্তু ছাত্রদের পক্ষে আসে নাই, মানে কয়েকজনের কথা বলছি। তো সেই সময়ে ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন আর পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, কয়জন শিক্ষক রাস্তায় নেমে এসেছিল ছাত্রদের পক্ষে? আমরা গুটি কয়েক সংখ্যক দেখেছি, কিন্তু শত শত শিক্ষক, হাজার হাজার শিক্ষক আছে বাংলাদেশে যারা চাইলে ছাত্রদের পক্ষে কথা বলতে পারত। যদি বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকের এক হয়ে যদি বলতো আমার প্রতিষ্ঠানের কোনো ছাত্রের গায়ে বা কোনো ছাত্রীর গায়ে যেন গুলি না লাগে, যদি এক বাক্যে সমস্ত শিক্ষকরা আওয়াজ তুলতো, একটা ছাত্রের বুকে গুলি করার ক্ষমতা পুলিশের থাকতো না। আজকে সেই সমস্ত শিক্ষকেরা নিশ্চুপ থাকার কারণে এতগুলো ছাত্র কিন্তু জীবন দিয়েছে। আর সেখানে বাঘের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কথা বলেছে কি জানেন? আসিফ মাহতাব। তিনি ছাত্রদের পক্ষে কথা বলেছেন এবং তিনি জানতেন যে এই সময়ে যদি আমি ছাত্রদের পক্ষে কথা বলি আমি নির্ঘাত অ্যারেস্ট হব, রিমান্ডে যাব, নির্যাতনের শিকার হব। নিজের জীবনের মায়া তিনি ত্যাগ করেছেন, পরোয়া করেন নাই। তিনি 8-10টা শিক্ষকের মতো ফ্ল্যাটে নাক ডেকে ঘুমান নাই, তিনি সরাসরি সেই আন্দোলনে নেমে এসেছিল। আর আজকের এই ছাত্র জনতার উপদেষ্টা পরিষদের সেই আসিফ মাহতাবের কোনো নামই নাই। এই যদি হয় অবস্থা, তাহলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আমাদের যাদেরকে মূল্যায়ন করা দরকার সেই সমস্ত ট্যালেন্টকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, এই দেশ কোনো দিন সিঙ্গাপুর মালয়েশিয়া হওয়া তো দূরের কথা, ইন্ডিয়ার সমান হতে পারবে না, লিখে রেখেন। এরপর সর্বশেষ আরেকজন উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তির নাম আমি বলে দিই, যাকে উপদেষ্টা করা হলে পারে একেবারে পারফেক্ট মানাতো, আর তিনি হলেন ফটোগ্রাফার শহীদুল্লাহ আলম। আমরা জানি যে বিগত সরকারের সমস্ত অপকর্ম বলেন, কুকর্ম বলেন, আর যেটাই বলেন, অর্থাৎ মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘন হয়েছিল সেই সমস্ত জায়গায় ফুটেজ, ফটোগ্রাফ ধারণ করে
তিনি বিভিন্ন মানবাধিকার সংস্থায় কিন্তু সেটা প্রেরণ করেছিলেন। এইটা বাংলাদেশে বহুত সাংবাদিক আছে, বহুত ফটোগ্রাফার আছে, কয়জন পেরেছে যে সেই সময়ে বাস্তব চিত্র তুলে ধরতে? কেউ কিন্তু পারে নাই, সাহস লাগে। এবং এই সাহসটা দেখেছিলেন এই ফটোগ্রাফার শহীদুল আলম। তিনি এই কাজটা করতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন, দীর্ঘদিন জেল খেটেছেন এবং নির্যাতনের পণ্য শিকার হয়েছেন। তার নামে মামলা হয়েছে, তিনি জেলে পর্যন্ত গিয়েছেন এবং জেল খেটেছেন। তো এইরকম একজন জ্ঞানী ব্যক্তিকে যদি এই উপদেষ্টা পরিষদে রাখা হতো, এই উপদেষ্টা পরিষদটা পরিপূর্ণতা পেত। এই উপদেষ্টা পরিষদে শহীদুল আলমের মতো কোনো সাহসী ফটোগ্রাফারকে রাখা হয় নাই। এই উপদেষ্টা পরিষদে সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো কোনো সাহসী সাংবাদিককে রাখা হয় নাই। এই উপদেষ্টা পরিষদে সাহসী শিক্ষক আসিফ মাহতাবকে রাখা হয় নাই। এই উপদেষ্টা পরিষদে ডক্টর পিনাকি ভট্টাচার্যের মতো রয়্যাল বেঙ্গল টাইগারকে রাখা হয় নাই। এই উপদেষ্টা পরিষদে ডক্টর মাহমুদুর রহমানের মতো একজন বিনয়ী, বিজ্ঞ, সাহসী ব্যক্তিকে রাখা হয় নাই। যাদেরকে রাখা হয়েছে এরা বিগত সময়ে ছাত্রদের পক্ষে একটা কথা বলে নাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তিকে প্রেজেন্ট করলাম, এই 5 জন যোগ্য ব্যক্তি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।